আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখা যায় কিনা একটু আমাকে বলবেন। আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? কেউ একজন বলেন আনমিউট হয়ে। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা আপনারা? জি, শেয়ার হয়েছে স্যার। দেখতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি না। জি, দেখা যাচ্ছে? জি, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন তো, না? জি আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আমাদের দেখেন, আমাদের সাবজেক্ট হচ্ছে বায়োলজি। বায়ো মানে কি কেউ বলতে পারবেন? বায়ু শব্দের অর্থ কি? বায়ু শব্দের অর্থ হচ্ছে জীবন। বায়ু শব্দের অর্থ হচ্ছে জীবন, অর্থাৎ আমাদের জীবনে ভালো থাকবে, খারাপও থাকবে। তাহলে আমরা আশা করছি সবাই ভালো আছি। তো আমরা আমাদের আলোচনা শুরু করছি। বায়োলজি হচ্ছে জীবনের কথা, জীবন নিয়ে কথা, জীবন্ত যে সজীব বস্তু, সেই বস্তুগুলো নিয়ে কথা। বায়োলজি হচ্ছে জীবন সম্পর্কিত বৈজ্ঞানিক অধ্যয়ন। বায়োলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ লাইফ, অর্থাৎ জীবন সম্পর্কে বৈজ্ঞানিক গবেষণা, বৈজ্ঞানিক বিশ্লেষণ, বৈজ্ঞানিকভাবে জীবনটাকে অধ্যয়ন করাটাই হচ্ছে বায়োলজি। বায়োলজি হচ্ছে একটা প্রাকৃতিক বিজ্ঞান, যেটা আমাদেরকে জীবন এবং জীবন্ত যে উপাদানগুলো, সেই উপাদানগুলো নিয়ে অধ্যয়ন করতে সচেতন করে তোলে। তাহলে আমরা জীবনের সঙ্গে আমরা কি দিতে পারি? জীবনের সঙ্গে আমরা দিতে পারি, লাইফ ইজ এ কোয়ালিটি দ্যাট ডিস্টিংগুইশেস ম্যাটার দ্যাট হ্যাজ বায়োলজিক্যাল প্রসেসেস such as signaling and self-sustaining process from matter that does not, and is defined descriptively by the capacity for homeostasis, organization, metabolism, growth, adaptation, response to stimuli, and reproduction. আমরা যদি physiological definition এর দিকে যাই, physiological definition of life are popular. Life is defined as any system capable of performing functions such as eating, metabolizing, excreting, breathing, moving, growing, reproducting, and responding to external stimuli. অর্থাৎ আমরা যদি সহজ বাংলায় বলি এই কথাটাকে, জীবন বা প্রাণ এমন একটি অবস্থা যা একটি জীবকে জড় পদার্থ ও মৃত অবস্থা থেকে পৃথক করে। খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি, পরিচলন ইত্যাদি কর্মকাণ্ড জীবনের উপস্থিতি নির্দেশ করে। জীবন বা প্রাণ বিষয়ক শিক্ষা জীববিজ্ঞানে আলোচিত হয়। তাহলে আমাদের জীবনটা হচ্ছে আমাদের জড় চাইতে ব্যতিক্রমী কিছু। তাহলে এখানে যাদের জীবন আছে তাদের মধ্যে আমরা কি দেখতে পাবো? বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এখানে কিন্তু জীবের বৈশিষ্ট্যগুলো চলে আসছে এখানে জীবনের আলোচনা করতে গিয়ে, যে খাদ্য গ্রহণ, বিপাক, বংশবৃদ্ধি, পরিচলন, এগুলা হচ্ছে জীবনের উপস্থিতিকে নির্দেশ করে। আচ্ছা, জীবের বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আমরা তো সচরাচর জড় জগৎ থেকে জীব জগৎকে আমরা খুব সহজেই আলাদা করতে পারি। আমরা বেশ কিছু বৈশিষ্ট্য আমরা দেখি জীবের মধ্যে। যেমন আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা দেখি জীবদের মধ্যে, জীবেরা কিন্তু নড়াচড়া করতে পারে, হাঁটাচলা করতে পারে। এদের একটা চলন শক্তি আছে, জীবের। খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এরা। এদের প্রজনন ক্ষমতা আছে, অর্থাৎ এরা বংশবৃদ্ধি করতে পারে, সন্তান জন্ম দিতে পারে, পরবর্তী জেনারেশন তৈরি করতে পারে। রেচন প্রক্রিয়ার মাধ্যমে দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বাইরে বের করে দেয়। রেচন মানে হচ্ছে আমাদের ইউরিন, মূত্রের মাধ্যমে কি করে আমাদের দেহ থেকে দূষিত যে পদার্থগুলো, এগুলো বাইরে বের করে দেওয়ার ক্ষমতা এদের আছে। আমরা যদি জীব এবং জড়ের মধ্যে পার্থক্যগুলো যদি একটু দেখি, আমরা বলতে পারি দি আর্থ
in which we live is made up of several things. These things can be categorized into two different types, living and non-living things. অর্থাৎ আমরা যদি আমাদের এই জগৎটাকে যদি আমরা দেখি, এই পৃথিবীর দিকে যদি আমরা তাকাই, আমরা দুই ধরনের বস্তুকে আমরা মানে বস্তুকে আমরা দুইটা ক্যাটাগরিতে ফেলতে পারি। আমরা দেখবো যে লিভিং জীবন্ত কিছু, নন লিভিং থিংস, এবং হচ্ছে যেগুলো জীবন্ত নয় এই ধরনের কিছু, অর্থাৎ জড় জড় বস্তু। অল লিভিং থিংস, সকল জীবন্ত বস্তুর কি কি আছে? ব্রেথ, শ্বাস গ্রহণ প্রক্রিয়া আছে, ইট খাওয়া দাওয়া আছে, গ্রো বেড়ে ওঠা আছে, মুভ নড়াচড়া করার ক্ষমতা আছে, রিপ্রোডিউস সন্তান জন্মদানের ক্ষমতা আছে, অ্যান্ড হ্যাভ সেন্সেস এবং তাদের সেন্স আছে, অর্থাৎ তাদের জ্ঞান আছে। নন লিভিং থিংস ডু নট ইট, যেগুলো জড় বস্তু, যেগুলোর জীবন নাই, তারা খাবার খেতে পারে না, তারপর গ্রো বেড়ে উঠতে পারে না, ব্রেথ শ্বাস নিতে পারে না, মুভ নড়াচড়া করতে পারে না, অ্যান্ড রিপ্রোডিউস এবং হচ্ছে সন্তান জন্ম দিতে পারে না। আমরা পার্থক্যগুলো একটু পাশাপাশি একটু রাখি। জীব ও জড়বস্তুর মধ্যে আমরা পার্থক্যটা যদি আমরা দেখি, আমরা এখানে দেখবো হচ্ছে জীবের প্রাণ আছে, পক্ষান্তরে জড়বস্তুর প্রাণ নাই। জীব খাবার খায়, পক্ষান্তরে জড়বস্তু খাবার খায় না। জীব শ্বাস প্রশ্বাস নেয়, পক্ষান্তরে জড়বস্তু শ্বাস প্রশ্বাস নেয় না। আবার দেখবেন জীবের প্রাকৃতিক একটা বৃদ্ধি আছে, পক্ষান্তরে জড়বস্তুর কোনো বৃদ্ধি হয় না, প্রাকৃতিক কোনো বৃদ্ধি হয় না। আপনি মনে করেন ইট একটা জড়বস্তু, ইটকে আপনি কখনো বেড়ে উঠতে দেখবেন না। জীব চলাচলে সক্ষম, পক্ষান্তরে জড়বস্তু চলাচলে অক্ষম। জীবের অনুভূতি শক্তি আছে, পক্ষান্তরে জড়ের কোনো অনুভূতি শক্তি নেই। তাহলে এগুলো হচ্ছে একদম বেসিক পার্থক্য জীব এবং জড় বস্তুর মধ্যে পার্থক্য। আমার কথা কি ক্লিয়ার আছে? আমার কথা কি ক্লিয়ার আছে কিনা এবং স্লাইড গুলো চেঞ্জ হচ্ছে কিনা? জি স্যার ক্লিয়ার আছে, স্লাইড চেঞ্জ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এতক্ষণ আমি যে বিষয়গুলো আলোচনা করলাম, আমি একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে বিষয়গুলো আপনাদের কতটুকু ক্লিয়ার হলেন। আপনাদের মধ্য থেকে একটু আপনারা একটু সাড়া দিবেন। হ্যাঁ, বায়োলজি বলতে আমরা কি বুঝি আসলে? কে কি বলতে পারবেন বায়োলজি? জীবন। আচ্ছা, আর লজি মানে হচ্ছে জ্ঞান, মানে জীবন সম্পর্কিত জ্ঞান, জীব সম্পর্কিত জ্ঞান। জ্ঞান। জি জি, থ্যাংক ইউ। তাহলে বায়োলজি হচ্ছে জীবন। আর বায়োলজিতে মূলত আমরা কি নিয়ে স্টাডি করি? জীবন সম্পর্ক, জীবনকে নিয়ে স্টাডি করি। জীবন নিয়ে আমরা অধ্যয়ন করি। এবং অধ্যয়নটা ঠিক কেমন ধরনের অধ্যয়ন? এটা কি এলোমেলো কোনো অধ্যয়ন, নাকি এটার কোনো মানে কোনো মেথড বা কোনো প্রসেস আছে? এটা কি ধরনের স্টাডি বলতে পারি আমরা এটাকে? সায়েন্টিফিক স্টাডি। এটা হলো সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত একটা অধ্যয়ন। বিজ্ঞানসম্মত অধ্যয়ন হচ্ছে বায়োলজি। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বায়োলজি যখন আমরা পড়বো, আমরা কোন বিষয়টা সম্পর্কে আমাদের সচেতনতা বাড়বে? জীবন এবং জীবিত বিভিন্ন উপাদান। জীবিত অনেক উপাদান থাকতে পারে, যেমন আমাদের দেহের যে সেলুলার লেভেল বা আমাদের যে সেলগুলা, আমাদের দেহের সেল দিয়ে তৈরি, মানে অনেকগুলো কোষ দিয়ে তৈরি। এই কোষগুলো কিন্তু সজীব, জীবন্ত। তাহলে এই যে কোষ নিয়ে আলোচনা, জীবন নিয়ে আলোচনা এবং হচ্ছে সজীব উপাদান বা বিভিন্ন কোষ, এই কোষ নিয়ে যে আলোচনা, এগুলো সম্পর্কে আমরা কি করতে পারি? সচেতন ধারণা লাভ করতে পারি বায়োলজিতে। আচ্ছা, এইখানে এই জীবন নিয়ে কিছু কথা বলেছি আমি, জীবন। আচ্ছা, যাদের জীবন থাকবে তাদের কিছু শারীরবৃত্তীয় ব্যাপার স্যাপার থাকবে। সে ব্যাপার স্যাপার গুলো কি কেউ কি বলতে পারবেন? খাদ্য গ্রহণ করে, হ্যাঁ, একটা বিপাক প্রক্রিয়া আছে, রেশন আছে, হ্যাঁ, বংশবৃদ্ধি আছে, বংশবৃদ্ধি আছে, নিজস্ব একটা লাইফ স্টাইল আছে। জি জি, নিজস্ব লাইফ স্টাইল আছে। আর যার লাইফ নাই তার লাইফ স্টাইলও নাই। আচ্ছা, সারা দেয়, সে কিন্তু সারা দেয়। ধরেন খুব বেশি গরম পড়তেছে, সে সারা দিবে। খুব বেশি ঠান্ডা পড়তেছে, সে সারা দিবে। অনুভূতি প্রবণ। কেউ খোঁচা দিলে সে সারা দিবে, অর্থাৎ সে রেসপন্ড করে, রেসপন্ডিং পাওয়ার আছে তার মধ্যে। ইটিং, সে খায়। মেটাবলাইজেশন, তার মধ্যে হজম ক্রিয়া, বিপাক ক্রিয়া তার মধ্যে চলে। এক্সক্রিটিং, তার মধ্যে রেচন ক্রিয়া হয়। মূত্রের মাধ্যমে শরীরের বিষাক্ত জিনিসগুলা বের হয়ে যায়, নাইট্রোজেন দ্বারা তৈরি বিশেষ কিছু
কেমিক্যাল আমাদের শরীরে তৈরি হয়, এগুলো আমাদের ইউরিনের মাধ্যমে রেচন ক্রিয়া বা কি বলে এটা মূত্রের মাধ্যমে বের হয়ে যায়। একটা হলো ব্রিদিং, শ্বাস প্রশ্বাস হয়, শ্বাস প্রশ্বাসটা থাকে, মুভিং, নড়াচড়া থাকে, গ্রোয়িং, এদের ছোট থেকে বড় বড় হওয়া, জন্মের পর থেকে প্রথমে ছোট বাচ্চা থাকে, আস্তে আস্তে সে প্রাপ্তবয়স্ক হয়, সে বেড়ে ওঠে, গ্রোয়িং আছে এদের মধ্যে। রিপ্রোডাক্ট রিপ্রোডাক্টিং পাওয়ার এদের মধ্যে থাকে, অর্থাৎ এদের সন্তান জন্মদানের করা, রিপ্রোডিউসিং বা রিপ্রোডাক্টিং পাওয়ার এদের মধ্যে থাকে, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা এদের মধ্যে বিদ্যমান। এরপর হলো রেসপন্ডিং, সাড়া দেয়। কোন একটা জীবকে আপনি যদি আহ মানে কোন একটা কিছু করেন তাহলে সে কিন্তু সাড়া দিবে, একটা খোঁচা দিলে সে সাড়া দিবে, তাকে আপনি কিছু জিজ্ঞেস করলে সে সাড়া দিবে, গরম ঠান্ডার পরিবেশে সে সাড়া দিবে। যেমন এখন আমাদের শীত লাগতেছে, এখন আমরা কি করলাম, তাড়াতাড়ি শীতের পোশাক কিনে আমরা নিজেদেরকে আবৃত্তি করে ফেললাম, তাহলে এটা হচ্ছে রেসপন্ডিং। এবং যখন ক্ষুধা লাগে জীবের, তখন সে কিন্তু রেসপন্ড করে, সে খাবার সংগ্রহ করে। তাহলে এই যে রেসপন্ডিং বিষয়গুলা, এই যে এগুলো হচ্ছে সবগুলা ফিজিওলজিক্যাল বিষয়, জীবের মধ্যে এই বিষয়গুলো থাকে, যেগুলো আমরা নন লিভিং পার্টিকেল মধ্যে আমরা দেখি না, জড়বস্তুর মধ্যে আমরা দেখি না। তাহলে জীবন বা প্রাণ এমন একটি অবস্থা যা একটা জীবকে জড় পদার্থ ও মৃত অবস্থা থেকে পৃথক করে। জীবের মধ্যে কি কি থাকে? খাদ্য গ্রহণ থাকে, বিপাক থাকে, বংশবৃদ্ধি থাকে, পরিচলন মানে হাঁটা চলা, মুভমেন্ট করতে পারে এরা। এই সকল কর্মকাণ্ড যদি আমরা দেখি কোনো কিছুর মধ্যে, কোনো সত্তার মধ্যে, তাহলে আমরা ধরে নিব এটাই জীবনের উপস্থিতি, এটাই জীবনের উপস্থিতিকে নির্দেশ করে। জীবন বা প্রাণ বিষয়ক শিক্ষা আমরা জীববিজ্ঞান থেকেই পাই। আচ্ছা, জীব এবং জড় বস্তুর মধ্যে কমন পার্থক্য, কয়েকটা কমন পার্থক্য কেউ বলতে পারবেন? জীব নড়াচড়া করতে পারে, জড়বস্তু নড়াচড়া করতে পারে না। জড় বস্তু নড়াচড়া করতে পারে না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কেউ বলেন? জীব খাদ্য আরেকটা গ্রহণ point করে, অন্য কেউ জড়বস্তু বলেন? খাদ্য গ্রহণ করে না। জি ধন্যবাদ। আরেকটা পয়েন্ট অন্য কেউ বলেন। জীব বংশবৃদ্ধি হয় জীবের, কিন্তু জড়বস্তুর কোনো বংশবৃদ্ধি হয় না। বংশবৃদ্ধি হয় না। আচ্ছা, তারপর আরেকজন আরেকটা পয়েন্ট বলেন। জীবের জন্ম মৃত্যু, জীবের নিজস্ব লাইফ স্টাইল আছে, কিন্তু জড়বস্তুর কোনো লাইফ স্টাইল নাই। আচ্ছা, আর কিছু, আর কোনো পয়েন্ট? জীব অনুভূতি প্রবণ, জড়বস্তুর কোনো অনুভূতি নেই। আচ্ছা, তাহলে জীবের হচ্ছে সেন্স আছে, অনুভূতি আছে, যেটা জড়বস্তুর মধ্যে থাকে না। জীব ব্যথা বেদনা অনুভব করতে পারে, যেটা জড়বস্তু পারবে না, এটা একটা পয়েন্ট। জীব নড়াচড়া করতে পারে, কিন্তু জড়বস্তু নড়াচড়া করতে পারে না। জীবের চলন শক্তি আছে, চলন ক্ষমতা আছে, যেটা জড় পদার্থের নেই। নেই। জীব খাদ্য গ্রহণ করে, জড়বস্তুর খাদ্য গ্রহণ করার প্রয়োজন হয় না। জীবের মধ্যে প্রজনন ক্রিয়া সংগঠিত হয়, প্রজনন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে জীবের মধ্যে, কিন্তু জড় পদার্থ বংশবৃদ্ধি করতে পারে না, জড় পদার্থের প্রজনন ক্ষমতা নাই। এবং রেচন প্রক্রিয়ার মাধ্যমে জীবের দেহ থেকে দূষিত পদার্থগুলো বের হয়, কিন্তু জড় পদার্থের মধ্যে এই ধরনের রেচন কোনো প্রক্রিয়া নাই। এবং আরেকটা বড় পার্থক্য হচ্ছে জীব এক সময় মৃত্যুবরণ করে। হ্যাঁ, প্রত্যেক জীবকেই মৃত্যুবরণ করতে হবে, একটা কোরআনের আয়াত আছে। মানে পৃথিবীতে যত জীব আছে প্রত্যেক জীবকেই কিন্তু মারা যেতে হবে, কিন্তু জড় পদার্থের কি হবে না? মৃত্যু হবে না, কারণ সে তো জীবিত না। যার জীবন আছে তার মৃত্যুও আছে। তাহলে এইগুলো হচ্ছে একদম বেসিক পার্থক্য, বেসিক কিছু পার্থক্য। আমরা একটু কাইন্ডলি আপনারা একটু মিউট থাকেন, যখন আপনারা কথা বলবেন তখন মিউট হয়ে কথা বলবেন। এমনিতে সবাই একটু মিউট থাকবেন, তাহলে আমাদের আলোচনাটা আমাদের করতে সুবিধা হবে, শুনতে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই পার্থক্যগুলো তো বলে ফেললাম যে জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নাই। জীব খাবার খায়, জড় পদার্থ খাবার খায় না। জীব শ্বাস প্রশ্বাস নাই, পক্ষান্তরে জড় পদার্থ শ্বাস প্রশ্বাস নেয় না। জীবদেহে প্রাকৃতিক বৃদ্ধি ঘটে, পক্ষান্তরে জড়ের প্রাকৃতিক বৃদ্ধি হয় না। জীব চলাচলে সক্ষম, পক্ষান্তরে জড় চলাচলে অক্ষম। জীবের অনুভূতি শক্তি আছে, পক্ষান্তরে জড়ের অনুভূতি শক্তি নাই। এই গেল কমন পার্থক্য। আচ্ছা, উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কিন্তু কিছু কমন কিছু পার্থক্য আছে। আমরা যে জীব দেখি, জীবের মধ্যে আমরা দুইটা ক্যাটাগরি দেখি, একটা দেখি উদ্ভিদ, আরেকটা দেখি প্রাণী। আমরা যদি একটু অবজারভেশন করি, এদের মধ্যে কিন্তু আমরা সুস্পষ্ট অনেকগুলো পার্থক্য আমরা দেখব, অনেক পার্থক্য আমরা দেখবো, এবং বিশাল পার্থক্য
আছে এখানে কিন্তু বিশাল পার্থক্য অনেকগুলো বিষয়ে। তো আমরা সেই পার্থক্যগুলো একটু জানি। আমি এক পাশে রাখলাম প্ল্যান্ট বা উদ্ভিদকে, আরেক পাশে রাখলাম অ্যানিমেলস বা প্রাণী জগৎকে। এখন প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে প্ল্যান্টস জেনারেলি আর রুটেড ইন ওয়ান প্লেস এন্ড ডু নট মুভ অন দেয়ার ওন। অর্থাৎ উদ্ভিদরা হচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গায় স্থির দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, রুটেড, শিকড় নিয়ে তারা দাঁড়িয়ে থাকে, তারা মুভ করতে পারে না, তারা নড়াচড়া করতে পারে না, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা শিফট করতে পারে না। যদিও বা কিছুটা পারে, অনেক উদ্ভিদ কিন্তু কিছুটা শিফট করতে পারে, কিন্তু মানে প্রাণীদের মতো যতটা শিফট করা দরকার ততটা শিফট করতে তারা পারে না। তারা এক জায়গায় তাদের শিকড় মূল নিয়ে তারা অবস্থান করে। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে আমরা রাইট সাইডে দেখি মোস্ট অ্যানিমেলস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মুভ ফেয়ারলি ফ্রিলি। মানে প্রাণীদের মধ্যে সক্ষমতা রয়েছে একদম সচলভাবে, ফ্রি ভাবে, মুক্তভাবে, অবাধে বিচরণ করার, নড়াচড়া করার, হাঁটাচলা করার ক্ষমতা এটা প্রাণীদের মধ্যে রয়েছে। আর প্ল্যান্টস এর ক্ষেত্রে আমরা দেখি প্ল্যান্টস কন্টেইন ক্লোরোফিল এন্ড ক্যান মেক দেয়ার ওন ফুড। অর্থাৎ উদ্ভিদের আল্লাহ তাআলা এমন একটা ক্ষমতা দিয়েছে এবং এমন একটা উপাদান দিয়েছে, এমন একটা রাসায়নিক বস্তু দিয়েছে উদ্ভিদের মধ্যে, সেই বস্তুটার নাম হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা ব্যবহার করে উদ্ভিদ নিজের খাবার নিজেই তৈরি করছে। অদ্ভুত ব্যাপার দেখেন। কিন্তু অ্যানিমেলস এর ক্ষেত্রে আমরা কি দেখি? অ্যানিমেলস এর ক্ষেত্রে আমরা দেখি অ্যানিমেলস ক্যান নট মেক দেয়ার ওন ফুড। অ্যানিমেলস বা প্রাণীরা তাদের নিজের খাবার নিজেরা তৈরি করতে পারছে না, and are dependent on plants and other animals for food। এবং বলা হচ্ছে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারছে না, তারা খাবারের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল, অথবা অন্য কোনো প্রাণী ধরে তারা খেয়ে ফেলে। তারা নিজেরা, প্রাণীদের শরীরে কোনো ক্লোরোফিল নাই, সে কারণে প্রাণীরা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তারা খাবারের জন্য হয় উদ্ভিদের উপর নির্ভরশীল, নয় কোনো প্রাণী ধরে ধরে তারা খায়। আচ্ছা, এরপর আমরা আসি প্ল্যান্টস এর ক্ষেত্রে। প্ল্যান্টস এর ক্ষেত্রে বলা হচ্ছে প্ল্যান্টস গিভ অফ অক্সিজেন। উদ্ভিদের অক্সিজেন দেওয়ার ক্ষমতা আছে, এন্ড টেকিং কার্বন ডাই অক্সাইড, এবং কার্বন ডাই অক্সাইডটাকে রিসিভ করার, গ্রহণ করার ক্ষমতা আছে, গিভেন অফ বাই অ্যানিমেলস। মানে প্রাণীরা যে অক্সিজেনটা ত্যাগ করে, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করে, সেই কার্বন ডাই অক্সাইডটা গ্রহণ করার ক্ষমতা উদ্ভিদের রয়েছে। একই সাথে প্রাণীদের জন্য দরকারি যে অক্সিজেনটা, সেই অক্সিজেনটা আমাদের উদ্ভিদ দিচ্ছে। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে কি বলা হচ্ছে? অ্যানিমেলস গিভ অফ কার্বন ডাই অক্সাইড হুইচ প্ল্যান্টস নিড টু মেক ফুড এন্ড টেক ইন অক্সিজেন হুইচ দে নিড টু ব্রেথ। অ্যানিমেল, আমি আবার বলছি, অ্যানিমেলস গিভ অফ কার্বন ডাই অক্সাইড, অর্থাৎ প্রাণীরা কার্বন ডাই অক্সাইড গিভ অফ, ত্যাগ করে, হুইচ প্ল্যান্টস নিড টু মেক ফুড, এবং যেটাকে কাজে লাগিয়ে উদ্ভিদ খাবার তৈরি করে, এন্ড টেক ইন অক্সিজেন, and take in oxygen, এবং অক্সিজেন গ্রহণ করে, which they need to breathe, যেটা প্রাণীদের শ্বাস প্রশ্বাসে কাজে লাগে। তাহলে উদ্ভিদ কি করে? উদ্ভিদ হচ্ছে অক্সিজেন ছেড়ে দেয় প্রাণীদের জন্য, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, আর প্রাণীরা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় উদ্ভিদের জন্য, উদ্ভিদ কর্তৃক ত্যাগকৃত অক্সিজেন গ্রহণ করে। এভাবে কি হয়, কার্বন এবং অক্সিজেনের যে ব্যালেন্স আমাদের জগতে, আমাদের যে ইকোসিস্টেম আছে, সেটার ভারসাম্য রক্ষিত হয়। আবার উদ্ভিদ কিন্তু অক্সিজেনও গ্রহণ করতে পারে। উদ্ভিদ যে শুধু কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে সেটা না, উদ্ভিদ কিন্তু অক্সিজেনও গ্রহণ করে, এটা আমাদের মাথায় রাখতে হবে, এটা একটা পয়েন্ট। এরপর আসেন প্ল্যান্টস এর ক্ষেত্রে। প্ল্যান্টস বলা হচ্ছে প্ল্যান্টস হ্যাভ সেল ওয়ালস এন্ড আদার স্ট্রাকচার ডিফার ফ্রম দোজ অফ অ্যানিমালস। প্ল্যান্ট সেলস হ্যাভ সেল ওয়ালস, অর্থাৎ উদ্ভিদের যে কোষ আছে, উদ্ভিদের যে দেহকোষ আছে, সেখানে সেল ওয়াল আছে, মানে সেলের দেওয়াল আছে, এন্ড আদার স্ট্রাকচার ডিফার ফ্রম দোজ অফ অ্যানিমালস, এবং গঠনগত দিক থেকে প্রাণীদের কোষের যে গঠন, সে গঠনের চেয়ে আলাদা হয়ে থাকে উদ্ভিদের কোষগুলো। আর অ্যানিমেলস এর সেল বা অ্যানিমেলস এর কোষের ক্ষেত্রে কি বলা হচ্ছে? অ্যানিমেল সেলস ডু নট হ্যাভ সেল ওয়াল। প্রাণীদের যে দেহকোষ আছে, সেই দেহকোষের মধ্যে সেল ওয়াল নাই, এন্ড হ্যাভ ডিফারেন্ট স্ট্রাকচার দেন প্ল্যান্ট সেল, এবং তাদের মধ্যে হচ্ছে এই উদ্ভিদের সেলের বা কোষের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার থেকে প্রাণীদের সেলের স্ট্রাকচার বা কোষের স্ট্রাকচারটা আলাদা হয়। এরপর আমরা আসি প্ল্যান্টসে। প্ল্যান্টসে বলা হচ্ছে প্ল্যান্টস হ্যাভ আইদার নো অর ভেরি বেসিক অ্যাবিলিটি টু সেন্স। অর্থাৎ প্রাণীরা ঠিক যেভাবে সেন্স, বা প্রাণীদের ঠিক যেভাবে ইন্দ্রিয় শক্তি যেভাবে বিকশিত, সেটা উদ্ভিদের ক্ষেত্রে নাই। আর অ্যানিমেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে অ্যানিমেলস হ্যাভ এ মাচ মোর হাইলি ডেভেলপড সেন্সরি অ্যান্ড নার্ভাস সিস্টেম। প্রাণীদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের বিকাশ ঘটেছে, স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটেছে, এবং স্নায়ুতন্ত্রের মাধ্যমে প্রাণীরা
তাদের সংবেদনশীলতাকে প্রকাশ করতে পারে বা অনুভব করতে পারে তারা যে কোনো বিষয়কে। প্ল্যান্টস আর অটোট্রপিক আর অ্যানিমেলস আর হেটারোট্রপিক। দুইটা দুই রকম, দুইটাকে দুইটা টার্ম দিয়ে এই বলা হয়েছে আর কি। অর্থাৎ একটা নিজের খাদ্য নিজে তৈরি করতেছে আর একটা খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। তাহলে এই হচ্ছে বেসিক পার্থক্য উদ্ভিদ এবং প্রাণীর। স্লাইডটা কি ক্লিয়ার আছে, দেখা যাচ্ছে? একটু ঝাপসা হয়েছে মনে হচ্ছে, আমার স্লাইডটা একটু ক্লিয়ার করা দরকার ছিল। আপনারা দেখতে জি পাচ্ছেন? স্যার, জি স্যার, দেখা ঝাপসা যাচ্ছে। হয়েছে, ঝাপসা লাগতেছে। একটু হালকা ঝাপসা লাগছে স্যার। আচ্ছা, আপনারা স্লাইডটা নিয়ে নিলে স্লাইডে বুঝবেন এই আসলে এই মানে এটার ফটোটাই হচ্ছে ঝাপসা, জি। ক্লিয়ার করা দরকার ছিল আর একটু। আপনারা রেকর্ড থাকলে রেকর্ডও শুনতে পারবেন, আর হচ্ছে এটা যদি আপনারা ওই স্লাইডটা যদি নেন আমার কাছ থেকে তাহলে স্লাইডে আপনারা ক্লিয়ার ভাবে আপনারা পাবেন। তো এখন কেউ একজন বলেন দেখি উদ্ভিদ এবং প্রাণীর কি কি পার্থক্য আমরা পাই। বেসিক যে পার্থক্যগুলো বললাম এখান থেকে আপনারা প্রত্যেকে একটা একটা করে পার্থক্য বলেন। উদ্ভিদের রেচনতন্ত্র থাকে না, প্রাণীদের রেচনতন্ত্র থাকে। জি, এটা একটা কমন পার্থক্য। এরপর আরেকটা পার্থক্য বলেন দেখি, কমন একটা পার্থক্য বলেন কেউ একজন। উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে না, কিন্তু প্রাণীরা নিজের ইচ্ছায় চলাচল করতে পারে, স্থান ত্যাগ করতে পারে বা প্রয়োজন মতো চলতে পারে। উদ্ভিদ আচ্ছা, এটা একটা নিজের পার্থক্য। উদ্ভিদ নিজের জি। খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, এবং সে অন্য প্রাণী খাওয়ার জন্য তার জীবিকা নির্বাহ করে। হয়তো সে উদ্ভিদ খাবে, ধান চাল এগুলো খাবে, নাহলে মাছ মুরগি এগুলো খাবে, মানে অন্য কোনো জি, জি, প্রাণী খাবে, নাহলে অন্য কোনো উদ্ভিদকে সে খাবে। সে জি, নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। তা আচ্ছা, পারবে এখানে না। একটা একটা উপাদান থাকে উদ্ভিদের মধ্যে, যে উপাদানটার কারণে, যে রাসায়নিক পদার্থটার কারণে উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, সেই জি, পদার্থটার জি, নাম কি? ক্লোরোফিল। ক্লোরোফিল। আপনারা এটা একটা পার্থক্য বানাই ফেলতে পারেন যে উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকে, প্রাণীর মধ্যে ক্লোরোফিল থাকে না। উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদের মধ্যে ক্লোরোফিল থাকার জন্য উদ্ভিদ নিজের খাবার নিজে তৈরি করে, প্রাণীদের মধ্যে ক্লোরোফিল না থাকার কারণে প্রাণীরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। জি, উদ্ভিদ স্বনির্ভর আর প্রাণীরা হচ্ছে পরনির্ভর। মানে নির্ভরশীল। এইভাবে করে করে আপনারা একই কথাকে ঘুরাই গাড়াই চাইলে আপনারা 15-20টা আপনারা পার্থক্য করে ফেলতে পারেন। হ্যাঁ, তারপর পরীক্ষার তো নাম্বার পেতে হবে, একটু কৌশল করতে হবে নাম্বার পেতে গেলে। উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা রয়েছে। প্রাণীর হ্যাঁ, এটা খুব সুন্দর। হাত, পা, ডানা, পাখা, পাখনা ইত্যাদি আছে। এগুলো আছে। হ্যাঁ, এটা একটা পার্থক্য হতে পারে। এইভাবে আপনারা নিজেদের মানে কি বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা চাইলে অনেক পার্থক্য আপনারা দিতে পারবেন, অনেকগুলো পার্থক্য আপনারা দিতে পারবেন। তারপর উদ্ভিদরা দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। ইন্দ্রিয় শক্তি নেই। পক্ষান্তরে প্রাণী দেখতে পায়, হ্যাঁ, শুনতে পায় এবং ঘ্রাণ ও স্বাদ গ্রহণ করতে পারে। হ্যাঁ, জি, অর্থাৎ উদ্ভিদের মধ্যে নার্ভাস সিস্টেমের বিকাশ ঘটে নাই। নার্ভাস না। সিস্টেমের বিকাশ প্রাণীদের ক্ষেত্রে যতটা ঘটেছে উদ্ভিদের ক্ষেত্রে ততটা ঘটে নাই, কিন্তু প্রাণীদের জি। ক্ষেত্রে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের বিকাশ ঘটেছে। সে কারণে তাদের মধ্যে আমরা সেন্সরি বা তাদের মধ্যে যে হ্যাঁ। ইন্দ্রিয় শক্তি, সেই ইন্দ্রিয় ক্ষমতা আমরা পর্যবেক্ষণ করতে পারি, আমরা দেখি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে পার্থক্যটা কেউ বলেন দেখি। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্য। উদ্ভিদ কোষে কি থাকে? সেল ওয়াল থাকে। প্রাণী কোষে কি থাকে না? সেল ওয়াল থাকে না। সেল ওয়াল থাকে না। আচ্ছা আচ্ছা, আমরা যখন আমরা শ্বাস নিই, আমরা যখন শ্বাস গ্রহণ করি, আমরা একটা বিশেষ পদার্থ গ্রহণ করি। জি, উদ্ভিদ আমরা অক্সিজেন গ্রহণ করি আর আমরা উদ্ভিদ যখন কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। হ্যাঁ, আমরা অক্সিজেন গ্রহণ করি, উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। আর আমরা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এভাবে আপনারা চাইলে একটা কথাকে দুইটা মানে পার্থক্য করতে পারেন, আপনারা দুইটা পার্থক্য দিতে পারেন, দেখবেন 8-10টা পার্থক্য হয়ে গেছে। উদ্ভিদ স্যার, কোষে উদ্ভিদ কি প্লাস্টিড উপস্থিত থাকে, হলো অক্সিজেন আর গ্রহণ করে? প্রাণী কোষে প্লাস্টিড উপস্থিত থাকে না।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, প্লাস্টিক উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। এটা একটা পার্থক্য, সুন্দর। আচ্ছা, তাহলে উদ্ভিদের কি থাকে? রুট থাকে, মূল থাকে, শেকড় থাকে। প্রাণীদের ক্ষেত্রে কি থাকে না? শেকড় থাকে না। শিকড় উদ্ভিদের থাকে না। ক্ষেত্রে যেহেতু মূল থাকে, উদ্ভিদ নড়াচড়া করতে পারে না। প্রাণীদের ক্ষেত্রে যেহেতু মূল থাকে না, হ্যাঁ, চলাচল করার জন্য অঙ্গ থাকে, অর্গান থাকে, হাত পা থাকে। প্রাণীরা এই কারণে দৌড়াদৌড়ি চলাচল করতে পারে। জি। মানে সঞ্চালন ক্ষমতা নেই আর সঞ্চালন ক্ষমতা আছে। ক্ষমতা নাই, হ্যাঁ এটাই। এবং উদ্ভিদরা হচ্ছে অটোট্রপিক, নিজের খাবার নিজে তৈরি করতে পারে। যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাদেরকে আমরা বলবো অটোট্রপিক। আর যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না তাদেরকে আমরা বলবো হেটারোট্রপিক। তাহলে উদ্ভিদ হচ্ছে অটোট্রপিক স্বভাবের, আর প্রাণীরা হচ্ছে হেটারোট্রপিক স্বভাবের। আর একটা বলা যায়, উদ্ভিদ কোষ আকারে বড় হয় হ্যাঁ, কিন্তু প্রাণী কোষ আকারে ছোট হয়। হ্যাঁ, এটা হতে পারে একটা পার্থক্য। এভাবে আমরা পার্থক্যগুলো দিব। তাহলে আমরা একটু সহজ বাংলা একটু করি। উদ্ভিদ ও প্রাণীর পার্থক্য। উদ্ভিদের মূল, কাণ্ড ও শাখা প্রশাখা রয়েছে। পক্ষান্তরে প্রাণীর হাত, পা, চোখ, নাক, কান, মুখ এগুলো রয়েছে। উদ্ভিদ এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। পক্ষান্তরে প্রাণীরা চলাফেরার জন্য পা, ডানা, পাখনা ব্যবহার করে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। পক্ষান্তরে প্রাণী নিজের ইচ্ছা অনুযায়ী চলাচল করতে পারে। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। পক্ষান্তরে প্রাণীরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না। পক্ষান্তরে প্রাণীরা দেখতে পায়, শুনতে পায় এবং ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। এটা একটা বিষয়। প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আসলে আমাদের নেক্সট ক্লাসে ছিল। সংক্ষেপে এখানে ধারণা দিয়ে দিয়ে আমরা পরবর্তী ক্লাসে না হয় আরো ডিটেলসে পড়বো ইনশাল্লাহ। যেহেতু চলে আসছে, স্লাইড গুলো যেহেতু করা হয়ে গেছে, আমার মনে হয় আলোচনা করে ফেললেই ভালো হয়। পরবর্তী ক্লাসে আমরা না হয় আরো ডিটেলস আর একটু ইলাবোরেট করে করবো ইনশাল্লাহ। প্রোটোপ্লাজমটা কি? প্রোটোপ্লাজমটা হচ্ছে সেলুলার অর্গানেলস, সেলুলার অর্গান, অর্থাৎ আমাদের সেল বা কোষ। আমরা জানি যে আমাদের দেহ, জীবের দেহ কি দিয়ে, কি দ্বারা তৈরি? কোষ দ্বারা তৈরি। উদ্ভিদ হোক প্রাণী হোক, প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর দেহ কোষ দ্বারা তৈরি। এবং আমরা যদি যে কোনো একটা কোষের ভিতরে যদি আমরা ঢুকি, বিশেষ করে আমরা যদি অ্যানিমেলস, প্রাণীদের ক্ষেত্রে যদি বলি, আমরা যদি একটা কোষের ভিতরে যদি আমরা ঢুকি, একটা কোষের ভিতরে যদি আমরা পর্যবেক্ষণ করি, সেখানে কিন্তু আমরা অনেকগুলো বস্তু দেখবো। অনেকগুলো জেলির মতো, জেলি আঠালো যেমন জেলি থাকে, জেলির মতো অনেকগুলো বস্তু আমরা দেখবো। কালারলেস বস্তুগুলা, কোনো কালার হবে না সেখানে। লাল, নীল, সবুজ, হলুদ এরকম কোনো কালার আপনারা দেখবেন না। স্বচ্ছ কতগুলো বস্তু দেখবো, জেলির মতো স্বচ্ছ কালারলেস কতগুলো বস্তু। এবং সেটা ভিসকাস, আঠালো, লিভিং সাবস্টেন্স, জীবন্ত কোনো উপাদান সেখানে আমরা দেখবো। এবং সেখানে আমরা সেল ওয়াল থাকবে না, মানে সেল ওয়াল ছাড়া আমরা কোষের ভিতরে জেলির মতো বর্ণহীন, স্বচ্ছ, আঠালো কিছু জীবন্ত বস্তু দেখব। সেই বস্তুগুলাই হচ্ছে প্রোটোপ্লাজম। মানে কোষের ভিতরের জীবন্ত আঠালো জেলির মতো বস্তুগুলাই হচ্ছে প্রোটোপ্লাজম, সহজ কথা বলতে গেলে। এখন আমরা দেখেন, এটা হচ্ছে একটা সেল ধরলাম আমরা। এখন এই সেলের ভিতরে দেখেন চতুর্দিকে তো সেল মেমব্রেন থাকে। সেল মেমব্রেন যদি থাকে, আমরা যদি ভিতরের দিকে যদি দেখি, আমরা এখানে আমরা দেখি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখি। আমরা এর মধ্যে একটা দেখবো স্মুথ, একটা দেখবো রাফ। একটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটা দেখবো খসখসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আপনারা দেখেন চাঁদের মতো বাঁকা বাঁকা, ডান দিকে দেখেন চাঁদের মতো বাঁকা বাঁকা যেগুলা স্মুথ, এখানে কোনো কি নাই, মানে এবড়ো থেবড়ো কোনো কিছু নাই। একটু বাম দিকে দেখেন ছবি, বাম দিকে চাঁদের মতো বাঁকা, কিন্তু ওপরের মধ্যে কতগুলো দেখবেন কতগুলো ফুটকি আছে, সেখানে ফোটা ফোটা দেখবেন একটু এবড়ো থেবড়ো ধরনের। এটা হচ্ছে রাফ খসখসে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং ভিতরে দেখেন নিউক্লিয়াস থাকে এবং লাইসোজোম থাকে। লাইসোজোম, কোষ যখন ডেস্ট্রয় হয়ে যায়, লাইসোজোম ব্রাস্ট হয়, তখন বোমার মতো আত্মঘাতী থলিকা। যারা সুইসাইড করে বুকে বোমা বেঁধে, অনেক সময় দেখবেন বোমা যখন ব্রাস্ট হয় মারা যায়, এই লাইসোজোম কিন্তু অনেক সময় ব্রাস্ট করতে পারে। এরপর হচ্ছে মাইক্রোটিউবিউলস আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে। এটা হচ্ছে কোষের পাওয়ার হাউস, কোষের মধ্যে এটা শক্তি তৈরি করে মাইটোকন্ড্রিয়াটা। এরপর দেখেন আপনারা এখানে গলজি বডি থাকে, এখানে গলজি কমপ্লেক্স, ইংরেজিতে বলে গলজি কমপ্লেক্স বা গলজি বডি। এরপর থাকে হচ্ছে এই সেন্ট্রিওল থাকে এখানে। তাহলে এরকম অনেকগুলো উপাদান থাকে। সবগুলো উপাদানকে একসাথে বলতেছে কি? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। প্লাজম। প্লাজম। আচ্ছা, তাহলে এখানে আমরা একটা ডেফিনেশন বা সংজ্ঞা কিভাবে দিতে পারি প্রোটোপ্লাজমের? সূক্ষ্ম পর্দা দ্বারা আবৃত
কোষের মূল গঠন উপাদান, মানে কোষটা যে যে উপাদান নিয়ে গঠিত হয়, যেগুলোর মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াস থাকে, প্লাস্টিড থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, গলগি বডি থাকে, এগুলো ভাসমান বা ডুবন্ত অবস্থায় থাকে। এই সমস্ত বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। তাহলে প্রোটোপ্লাজম হচ্ছে কোষের অভ্যন্তরের অর্ধস্বচ্ছ আঠালো জেলির মতো অর্ধ তরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। প্রোটোপ্লাজমই কোষের তথা দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে থাকে। এই জন্যই প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলা হয়। এবং এই প্রোটোপ্লাজমের মধ্যেই কিন্তু ভাইটাল ফোর্স থাকে। আমাদের আমাদের দেহ তো এই মানে সেল দিয়ে তৈরি, সেলের ভিতরে সজীব উপাদান হচ্ছে প্রোটোপ্লাজম। আর ভাইটাল ফোর্স কিন্তু সজীব জায়গায় থাকে, মৃত জায়গায় থাকে না। বা যে জায়গাটা মৃত বা যে অংশটা আমাদের দেহের যে অংশটা মারা যাবে, মৃত হয়ে যাবে, ওখানে কিন্তু ভাইটাল ফোর্স থাকবে না। তাহলে প্রোটোপ্লাজমের সংজ্ঞায় বিজ্ঞানী হাক্সলি বলেন, প্রোটোপ্লাজম ইজ দ্য ফিজিক্যাল বেসিস অফ লাইফ। প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো একটু আমরা জেনে নিই। প্রোটোপ্লাজম হচ্ছে বর্ণহীন, প্রোটোপ্লাজম হচ্ছে স্বচ্ছ, প্রোটোপ্লাজম হচ্ছে আঠালো পদার্থ দ্বারা গঠিত। প্রোটোপ্লাজম স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক বলতে কি বুঝি আমরা? কেউ বলতে পারবেন স্থিতিস্থাপক বলতে আমরা কি বুঝি? একই জায়গায় স্থায়ী, যেটাকে বলা হয় স্থিতিস্থাপক। আচ্ছা, আপনারা তো রাবার দেখছেন, রাবার। জি। রাবারকে টেনে যদি আমরা ছেড়ে দিই, রাবারটাকে টেনে যদি ছেড়ে দিই, রাবার কি আগের অবস্থায় চলে যাবে নাকি ওই টানা জি। অবস্থায়, লম্বা অবস্থায় থেকে যাবে? আগের অবস্থায় চলে আগের যাবে। অবস্থায় চলে যাবে স্যার। এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। কোনো বস্তুকে বল প্রয়োগ করার পরে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, বল ছেড়ে দিলে আবার আগের অবস্থায় ফিরে গেলে সেই ঘটনাটাকে বলা হয় স্থিতিস্থাপকতা বা স্থিতিস্থাপক। এটা আমি অ্যাড করেছি, আমাদের জানা দরকার। ইংরেজিতে বলা হয় ইলাস্টিসিটি, ইলাস্টিক। আমরা অনেক সময় ইলাস্টিক করি, ওই যে অনেক বাচ্চাদের প্যান্টের মধ্যে ইলাস্টিক থাকে, আমাদের মোজার মধ্যে ইলাস্টিক থাকে। স্থিতিস্থাপকতা পদার্থ তথা বস্তুর একটি ভৌত ধর্ম। বল প্রয়োগের কারণে বিকৃত হয়ে যাওয়া কোনো বস্তুর বল সরিয়ে নেওয়ার পর যদি আদি অবস্থায় ফিরে যেতে পারার সক্ষমতা থাকে, সেই ধর্মটাকে পদার্থবিজ্ঞানের ভাষায় বলা হচ্ছে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা। আর যে সকল বস্তুর এই গুণটা আছে তাদেরকে বলা হবে স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক ম্যাটার। তাহলে প্রোটোপ্লাজমটা কিরকম? স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। জি, এটা চলনক্ষম, এটা যেহেতু সজীব, এটা কিন্তু নড়াচড়া করতে পারে, মুভ করতে পারে। এগুলা, এই উপাদানগুলা মুভ করতে পারে। দানাদার, অনেক দানাদার বস্তু আমরা দেখেছি ছবিতে, অনেকগুলো দানাদার। এটা দানাদার, এটা বিভিন্ন উত্তেজনায় সাড়া দেয়। এগুলো গেল প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য। আমরা প্রোটোপ্লাজমের গঠনটা একটু দেখি। ভৌতভাবে প্রোটোপ্লাজমকে মূলত তিন ভাগে ভাগ করতে পারি আমরা। হয়তো একটু মিউট হয়ে যান কাইন্ডলি, কেউ একজন আনমিউট হয়ে গেছেন, কাইন্ডলি মিউট থাকেন, তাহলে আপনাদের শুনতে সুবিধা হবে। জি। কাইন্ডলি মিউট থাকেন। আচ্ছা, প্রোটোপ্লাজমের আমরা যদি ভৌত গঠনটা যদি আমরা দেখি, আমরা প্রোটোপ্লাজমকে ভৌতভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে প্লাজমা পর্দা বা প্লাজমা মেমব্রেন, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। টোটাল তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি প্রোটোপ্লাজমকে। আমরা প্লাজমা মেমব্রেন নিয়ে একটু বলি। প্লাজমা মেমব্রেনটা হচ্ছে সজীব কোষে প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভিত্ত লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। কঠিন হয়ে গেল অনেকটা। প্লাজমা মেমব্রেনের সংজ্ঞা যদি আসে পরীক্ষায়, আমাদের কিন্তু এভাবে লিখতে হবে অনেকটা। প্রত্যেকটা সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভিত্ত লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে বলা হবে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তাহলে প্রোটোপ্লাজম একটা পর্দা দিয়ে আবৃত থাকে।
কোষের যে প্রোটোপ্লাজম দেখালাম, এই প্রোটোপ্লাজমটা একটা পর্দা দিয়ে ঘেরা থাকে। পর্দাটা হচ্ছে দুইটা স্তর থাকে পর্দাটা, এবং এই পর্দাটা হচ্ছে খুবই সূক্ষ্ম। পর্দাটা হচ্ছে স্থিতিস্থাপক, পর্দাটা হচ্ছে বৈষম্যভেদ্য, এবং পর্দাটা লিপোপ্রোটিন দিয়ে তৈরি। এই পর্দাটা দুই স্তর বিশিষ্ট একটা পর্দা প্রোটোপ্লাজমের চতুর্দিকে প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে। সেই দুই স্তর বিশিষ্ট পর্দাটা খুবই সূক্ষ্ম হয়, স্থিতিস্থাপক হয়, বৈষম্যভেদ্য হয়, লিপোপ্রোটিন দিয়ে তৈরি হয়। এই পর্দাটাকে বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা প্লাজমার পর্দা বা কোষ ঝিল্লি, সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এরপর আসেন সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমটা হচ্ছে প্রোটোপ্লাজমের যে অংশটা নিউক্লিয়াসের বাইরে থাকে। প্রোটোপ্লাজমের যে অংশটা নিউক্লিয়াসের বাইরের দিকে থাকে তাকে সাইটোপ্লাজম বলে। পরীক্ষায় অনেক সময় আসে যে সাইটোপ্লাজম কাকে বলে। এরপর নিউক্লিয়াস নিয়ে প্রশ্ন থাকবে পরীক্ষায়, এটা প্রত্যেক পরীক্ষায় থাকে। নিউক্লিয়াসের ক্ষেত্রে বলা হয় নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার অপেক্ষাকৃত ঘন ও অস্বচ্ছ পাতলা আবরণী দিয়ে ঘেরা গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র বলা হয়। আমি আবারও বলছি, নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যকার অপেক্ষাকৃত ঘন ও অস্বচ্ছ পাতলা আবরণী দিয়ে ঘেরা যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বা, নিউক্লিয়াস কথাটা বাদ দেওয়া যায় এখানে। সাইটোপ্লাজমের মধ্যকার অপেক্ষাকৃত ঘন ও অস্বচ্ছ পাতলা আবরণী দিয়ে ঘেরা গোলাকার যে বস্তুটি দেখা যায় তাকে নিউক্লিয়াস বা প্রাণকেন্দ্র বলে, এভাবে বলতে পারি আমরা। আচ্ছা, রাসায়নিক ভাবে এটা কতগুলা জৈব পদার্থ এবং কতগুলা অজৈব পদার্থ দিয়ে গঠিত। জৈব পদার্থ কি? জৈব পদার্থ হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড, এগুলো হচ্ছে কি জৈব পদার্থ। আরেকটা হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ হচ্ছে, অজৈব পদার্থের মধ্যে এখানে পানি আছে, দ্রবীভূত গ্যাস আছে, এবং এখানে বলা হচ্ছে পানির পরিমাণ 75 থেকে 95 ভাগ। এখানে আমি শুধু করে দিই, প্লাজমা মেমব্রেনের ডেফিনিশনটা কি একটু দেখে দেখে বলেন তো আমাকে। স্যার প্লাজমা ক্লিয়ার বোঝা মেমব্রেন যাচ্ছে না। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব দ্বিস্তরী ঝিল্লি দিয়ে আবৃত থাকে তাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি বলে। আচ্ছা, এখন আমরা জীববিজ্ঞানের প্রধান শাখাগুলো নিয়ে একটু পড়বো। জীববিজ্ঞান বায়োলজির প্রধান শাখা, প্রধান সেকশন হচ্ছে দুইটা, একটা উদ্ভিদ নিয়ে আলোচনা করে আর একটা প্রাণীদের নিয়ে আলোচনা করে। উদ্ভিদ নিয়ে জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় সেটাকে বলা হয় উদ্ভিদবিদ্যা বা বোটানি, এবং জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্রাণীবিদ্যা বা জুলজি। জুলজি বলে, আপনারা দেখবেন অনার্সে আমাদের বোটানিও আছে, জুলজিও জি। আছে। যেমন আমি জুলজি নিয়ে পড়াশোনা করেছি, আমি ছিলাম প্রাণীবিদ্যার ছাত্র। এবং জীববিজ্ঞানের এখানে আমরা যদি আরেকভাবে যদি আমরা একটু ভাগ করি, দুইটা শাখা আমরা পাবো, একটা হচ্ছে ভৌত বিজ্ঞান আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। দুইটার পার্থক্য আমাদের জানা দরকার, সেটা একটু বলি। ভৌত বিজ্ঞান হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলে। বিভিন্ন থিওরি বলা হবে এখানে ভৌত জীববিজ্ঞানে। আর ফলিত জীববিজ্ঞানে হচ্ছে জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়, বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, জীব সম্পর্কিত বিভিন্ন প্রায়োগিক বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় জীব সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে বলা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। এখন আমরা ভৌত জীববিজ্ঞানকে যদি আমরা যদি আমরা শাখাগুলা যদি দেখি, এখানে আমরা পাবো অঙ্গ সংস্থান বিদ্যা, মরফোলজি বলা হয়, শ্রেণীবিন্যাস বিদ্যা, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী জগৎকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, বিভিন্ন বিভিন্ন পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, এই ধরনের গণ প্রজাতি এভাবে কি করা হয়, ভাগ করা হয়। এগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। এরপর আছে শরীরবিদ্যা বা ফিজিওলজি, অর্থাৎ বডি নিয়ে আলোচনা করা হয়। আমরা মেডিকেলে যখন আমরা পড়াশোনা শুরু করেছি আমাদের কিন্তু ফিজিওলজি নিয়ে পড়তে হয়েছে, ফিজিওলজি অর্থাৎ শরীর নিয়ে পড়াশোনা করা। এরপর হলো হিস্টোলজি, এরপর হলো এমব্রায়োলজি অর্থাৎ ভ্রূণ, যেখান থেকে জীবনের সূত্রপাত ঘটে সেই ভ্রূণ নিয়ে পড়াশোনা করতে হবে। এরপর হলো সাইটোলজি বা কোষবিদ্যা,
এরপর হলো জেনেটিক্স, বংশগতিবিদ্যা, ইভলিউশন, বিবর্তন বিদ্যা, এরপর ইকোলজি, বাস্তুবিদ্যা। যেমন আমাদের অনার্স লেভেলে এই প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আমাদের বই ছিল। যেমন ইকোলজি নিয়ে আমাদের বই ছিল প্রায় 500 পৃষ্ঠার মতো একটা বই, শুধু ইকোলজি নিয়ে। ওখানে ইকোলজি নিয়ে পড়াশোনা করা, ট্যাক্সোনমি নিয়ে একটা আলাদা সাবজেক্ট, এমব্রায়োলজি নিয়ে একটা আলাদা সাবজেক্ট। এখানে যে সাবজেক্ট গুলো বলতেছি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বিষয়। এখানে এগুলো তো বিশাল বিশাল বিষয়। এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা, এরপর আছে বায়ো জিওগ্রাফি বা জীবভূগোল। আমাদের জীবভূগোল নিয়েও কিন্তু পড়তে হয়েছিল। এখন আসেন ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞায় কি বলেছিলাম, কারো মনে আছে কিনা দেখি, বলেন তো কেউ একজন। জীবের প্রায়োগিক বিষয়গুলো এখানে আলোচনা করা হয়। জীবের প্রায়োগিক বিষয় মানে প্র্যাকটিক্যাল যে বিষয়গুলো আর কি। হ্যাঁ, প্র্যাকটিক্যাল বিষয়গুলো, যেমন মাছ কিভাবে চাষ করতে হবে, এটা জীববিজ্ঞানের একটা বিষয়, এটা প্র্যাকটিক্যাল বিষয়। হ্যাঁ, বন কিভাবে তৈরি করতে হবে, কৃষিকাজ কিভাবে করতে হবে, কিভাবে মৌমাছি চাষ করতে হবে, কিভাবে লাক্ষা চাষ করতে হবে, কিভাবে চিংড়ি চাষ করতে হবে, এগুলো সবগুলোই হচ্ছে এক একটা কি ফলিত জীববিজ্ঞান। এখানে যেমন বলা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, মৎস্য বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, তারপর হলো এন্টোমোলজি, কীটতত্ত্ব। খুবই কঠিন লাগতো আমার এই বিষয়টা, এন্টোমোলজি বলে এটাকে, কীটতত্ত্ব। মানে বিভিন্ন পতঙ্গের উপাঙ্গ গুলা পড়তে অনেক মানে জটিল একটা অবস্থা। এরপর হলো কি সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, কোষ এবং অণুজীব বিজ্ঞান, এটার সহজ বাংলায়। হ্যাঁ, এরপর হলো কি এগ্রিকালচার, কৃষি বিজ্ঞান আছে। তারপর আছে কি ফরেস্ট্রি, বনবিজ্ঞান আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, মেডিকেল সায়েন্স। এগুলো হচ্ছে সবগুলো কিন্তু কি জীববিজ্ঞানের শাখা। আমরা যে মেডিকেল সায়েন্স বলি, মেডিকেল সায়েন্স কিন্তু জীববিজ্ঞানেরই সন্তান। মেডিকেল সায়েন্স জীববিজ্ঞানেরই সন্তান। এরপরে আছে জিন থেরাপি বা জেনেটিক যে টেকনোলজি গুলো আছে, জৈব প্রযুক্তি, জিন প্রযুক্তি, এগুলো। এরপর প্রাণ ও রসায়ন আছে, পরিবেশ বিজ্ঞান আছে, বন্যপ্রাণী জীববিদ্যা, আমরা বলি ওয়াইল্ড লাইফ বায়োলজি, এটা আমাদের 4th ইয়ারের বিষয় ছিল অনার্সে। জীব প্রযুক্তি, ফার্মেসি, বায়ো ইনফরমেটিক্স। তাহলে এই যে বিষয়গুলা, এগুলো সবগুলো হচ্ছে কি ফলিত জীববিজ্ঞানের অংশ। আজকে এতটুকুই আলোচনা। আমরা আরেকটু রিভাইজ করি। আপনার প্রয়োজনে দেখে দেখে বলবেন, কোনো সমস্যা নাই। আমাদের জীববিজ্ঞানকে প্রথমত আমরা কয়টা ভাগে ভাগ করছিলাম? জীববিজ্ঞানের আমরা কয়টা ভাগ আমরা পেয়েছি? 2টা। কি কি? উদ্ভিদবিদ্যা আর প্রাণীবিদ্যা, বিদ্যা এবং প্রাণীবিদ্যা। ঠিক আছে। আচ্ছা, বোটানি আর আমরা একটু অন্যভাবে আরো 2টা আমরা ভাগ করেছি। সে ভাগ 2টা কি কি এখানে? ভৌত ভৌত বিজ্ঞান আর বিজ্ঞান ও ফলিত ফলিত বিজ্ঞান। জীববিজ্ঞান। ভৌত বিজ্ঞান এবং ফলিত জীববিজ্ঞান। ঠিক আছে। আচ্ছা, ভৌত বিজ্ঞান বলতে আমরা কি বুঝি? জীববিজ্ঞানের যে জীববিজ্ঞানের শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়। আচ্ছা, আর ফলিত জীববিজ্ঞান কোনটা? জীববিজ্ঞানের যে শাখায় জীব সংশ্লিষ্ট প্রয়োগ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সেই শাখাটিকে ফলিত জীববিজ্ঞান বলা হয়। অর্থাৎ এগুলো হচ্ছে প্রায়োগিক বিষয়। জি। আচ্ছা, ভৌত জীববিজ্ঞানে আমরা কি কি পাই? অঙ্গ সংস্থান বা মরফোলজি, বিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি, শরীরবিদ্যা বা ফিজিওলজি, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা ও এমব্রায়োলজি, কোষবিদ্যা বা সাইটোলজি, বংশগতিবিদ্যা বা জেনেটিক্স, বিবর্তনবিদ্যা বা ইভোলিউশনবিদ্যা বা ইকোলজি, এন্ডোক্রাইনোলজি বা হরমোন বিদ্যা, বায়োগ্রাফি ও জীবভূগোল। বায়োজিওগ্রাফি, জীবভূগোল। আমাদের তো এখানে 7টা মহাদেশ আছে, এগুলো সবগুলো কিন্তু একসাথে ছিল একটা সময়। জি জি। এই সবগুলো মহাদেশ একসাথে ছিল। হ্যাঁ, একটা সময় এগুলো ফেটে গেছে, ভেঙে আলাদা আলাদা টুকরা টুকরা হয়ে গেছে। জি। বাস করে আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার মধ্যে একরকম প্রাণী বাস করে, এশিয়ার মধ্যে একরকম প্রাণী বাস করে। হ্যাঁ, আপনি দেখবেন অস্ট্রেলিয়ার হাতি আর এশিয়ার হাতির কানগুলো দেখবেন, এদের কান, বডি স্ট্রাকচার, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে এক এক এলাকায় এক এক উদ্ভিদ, এক এক প্রাণী বাস করে। তাহলে এই যে বিষয়গুলা,
এক একটা এলাকা, এক একটা মানচিত্রের মধ্যে এক এক প্রাণী বাস করতেছে, এটাই হচ্ছে ভূগোল। পৃথিবীর কোন অংশে কোন কোন প্রাণী বাস করে। এবার কেউ একজন ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো একটু একটু আমাকে একটু পড়ে শোনান, এখান থেকে দেখে দেখে বললে হবে। ফলিত জীববিজ্ঞান, জীব জীবাশ্ম আগে বিজ্ঞান, ওনার বলা দরকার নাই। পরিসংখ্যান বিদ্যা। আপনি তো এর আগে বলছেন, আপনি থামেন, আরেকজনকে একটু সুযোগ দেন। হ্যাঁ, আরেকজন বলুন। ফলিত জীববিজ্ঞান, হ্যাঁ হ্যাঁ, জীবাশ্ম বিজ্ঞান, জীব আচ্ছা একটু পরিসংখ্যান বিদ্যা। সময় দেন, একটু থামেন। জীবাশ্ম বিজ্ঞানটা কি আসলে? জীবাশ্ম বিজ্ঞান হচ্ছে অনেক বছর আগে, সেটা হাজার হাজার বছরও হতে পারে, হ্যাঁ কয়েক লক্ষ বছর আগেও হতে পারে, বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী কিন্তু আমাদের এই গ্রহে ছিল। এখন যেমন আমাদের গ্রহে উদ্ভিদ এবং প্রাণীরা আছে, আজ থেকে হাজার হাজার বছর আগেও কিন্তু উদ্ভিদ এবং প্রাণীরা ছিল। এরা ধরেন কোনো কারণে, কোনো একটা দুর্যোগের কারণে, কোনো কারণে এরা মাটির নিচে চাপা পড়লো, পাথরের ভিতরে চাপা পড়লো, চাপা পড়ার পরে অক্ষত অবস্থায় রয়ে গেল। এখন আমরা মাটি খনন করতে গিয়ে, খনন কার্য চালাতে গিয়ে আমরা এগুলোর অংশ বিশেষ আমরা এখনো পাচ্ছি। আমরা কোনো প্রাণীর মাথার খুলি পাচ্ছি, ডাইনোসরের হাড় পাচ্ছি, তারপর বিভিন্ন উদ্ভিদের পাতা পাচ্ছি, বিভিন্ন প্রাণীর পায়ের ছাপ পাচ্ছি, আমরা বরফের ভিতর আটকে থাকা ম্যামথের দেহ পাচ্ছি, ম্যামথ একটা হাতি। এগুলো সবগুলো হচ্ছে জীবাশ্ম। তাহলে ফলিত জীববিজ্ঞানের একটা শাখা হচ্ছে কি? জীবাশ্ম বিজ্ঞান। হ্যাঁ, এরপর থেকে বলেন, যিনি বলছিলেন বলেন। জীব পরিসংখ্যান বিদ্যা, পরজীবী বিদ্যা, জি, মৎস্য বিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, কীট তত্ত্ব, অণুজীব বিজ্ঞান, কৃষি বিজ্ঞান, বনবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান। আচ্ছা, এগুলো হচ্ছে ফলিত জীববিজ্ঞানের ফলিত জীববিজ্ঞানের জি। আচ্ছা, এই সামুদ্রিক বিজ্ঞানের সামুদ্রিক বিজ্ঞানকে ইংরেজিতে কি বলে, কেউ বলতে পারবেন? এখানে বিশাল পড়াশোনা। আরেকজন বলেন, ফলিত বিজ্ঞানের মেরিন সায়েন্স নাকি স্যার? দুজন বলেছেন, ওনারা ছাড়া আরেকজন বলেন। বলছি সামুদ্রিক বিজ্ঞান কি মেরিন সায়েন্স? এখান থেকে দেখে বলেন এই ফলিত জীববিজ্ঞানের শাখাগুলো। স্যার, জিন প্রযুক্তি, প্রাণ রসায়ন, পরিবেশ বিজ্ঞান, বনবিদ্যা, জীব প্রযুক্তি, ফার্মেসি এবং বায়ো ইনফরমেটিক্স। বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, জীব প্রযুক্তিকে ইংরেজিতে কি বলে, কেউ বলতে পারবেন? বায়োটেকনোলজি। প্রাণ রসায়নকে ইংরেজিতে কি বলে? প্রাণ রসায়ন, বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রি, এটা হচ্ছে কেমিস্ট্রির সবচেয়ে ক্রিটিক্যাল একটা বিষয় হচ্ছে বায়োকেমিস্ট্রি। এরপর হলো বন্য প্রাণীবিদ্যাকে ইংরেজিতে কি বলে? ফরেস্ট সায়েন্স। ফরেন্স বন্য প্রাণীবিদ্যা হচ্ছে ওয়াইল্ড লাইফ বায়োলজি। এরপর পরিবেশ বিজ্ঞানকে কি বলা হয় ইংরেজিতে? পরিবেশ বিজ্ঞানকে এনভায়রনমেন্ট সায়েন্স। ইকোলজি। ইকোলজি স্যার। এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান। ইকোলজি হচ্ছে বাস্তুবিদ্যা, বাস্তুতন্ত্র নিয়ে যেখানে আলোচনা করা হয়। এনভায়রনমেন্টাল সায়েন্স। জি জি স্যার, বলছি এনভায়রনমেন্টাল হলো সায়েন্স মানে পরিবেশ বিজ্ঞান। জি জি, এনভায়রনমেন্টাল সায়েন্স হচ্ছে পরিবেশ বিজ্ঞান, আর বাস্তুতন্ত্র হচ্ছে আমাদের এই পরিবেশে জীব জগতের সাথে জড় জগতের যে একটা সম্পর্ক। আমরা জীবজগৎ কিন্তু জড় জগতের উপর ডিপেন্ড করেই বেঁচে আছি। এই যে একটা আন্তঃসম্পর্ক, এটা নিয়ে আমাদের যে পরিবেশ তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের ইকোসিস্টেম, এবং এটা আলোচনা করা হয় ইকোলজিতে। যেমন আমরা সূর্যের আলো ছাড়া কিন্তু আমরা বাঁচবো না, সূর্যের আলো ছাড়া সংশ্লেষণ হবে না উদ্ভিদে, খাবার তৈরি হবে না, আবার খাবার না পেলে আমরা বেঁচে থাকতে পারবো না। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা, সপ্তাহের 9 তারিখ হবে আমাদের নেক্সট ক্লাসটা, সম্ভবত 30 তারিখ নাকি? ইনশাআল্লাহ 30 তারিখ সবাই থাকবেন আশা করি।